হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি গাজীপুর জেলার জয়দেবপুরে ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়িটি গাজীপুর জেলার প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এখানকার স্থাপত্য শৈলীতে মিশে আছে প্রাচ্য আর পাশ্চাত্যের ধারণা। 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত ভাওয়াল এস্টেটের জমিদারি তদারকি হয়েছে এই রাজবাড়ি থেকে। 18 শতকে নির্মিত এই রাজবাড়িটি 5 একর জায়গা নিয়ে বিস্তৃত এবং 360টি কক্ষ আছে এই রাজবাড়িতে। বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা জজ কোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই রাজবাড়িটি। এটি রাজবাড়ির নাট মন্দির। এখানে ভাওয়াল রাজারা বাইজিদের নিয়ে গানের আসর বসাতেন এবং সবসময় এই জায়গাটাতে গান বাজনা নিয়ে তারা ব্যস্ত থাকতেন। রাজবাড়ি এবং রাজদিঘির মাঝামাঝি যে মন্দিরটি আপনারা দেখছেন তা মাণিক্য মাধবের মন্দির। এখানে বিভিন্ন সবার পূজার আয়োজন করা হয়। এটা ভাওয়াল রাজার সময় প্রতিষ্ঠিত একটি মন্দির। এখন আমরা যে বৃক্ষটি দেখছি তা 200 বছরের পুরাতন একটি বৃক্ষ। বলা যায় নাম না জানা অদ্ভুত একটি বৃক্ষ, যেখানে অসংখ্য ফল ধরে রয়েছে। এই রাজবাড়ির সামনে রয়েছে বিশাল একটি সমতল মাঠ, যেখানে বিভিন্ন সময় মেলার আয়োজন করা হয়ে থাকে। এই রাজবাড়ির পশ্চিম পাশেই আছে বিশাল একটি দিঘি, যা রাজদিঘি নামে এলাকার লোকের কাছে পরিচিত। ভাওয়াল রাজবাড়ি থেকে 1 কিলোমিটার উত্তরে সিলাই নদীর তীরে অবস্থিত রাজশ্মশানেশ্বরী মন্দির। এখন আমরা আছি রাজশ্মশানেশ্বরী মন্দিরের সামনে। এই শ্মশান ঘাট ও মন্দির চত্বরটি 5 একর জায়গার উপর অবস্থিত। এটি রাজ পরিবারের সদস্যদের শবদাহের স্থান। এখানে পরিবারের মৃত সদস্যদের নামে সৌধ নির্মাণ এবং নামফলক স্থাপন করা হতো। এই শ্মশান ঘাটের মঠ ও মন্দিরগুলো 1851 সালের দিকে নির্মাণ কাজ শুরু করা হয়। ধারণা করা হয় ভারতের পুরী থেকে স্থাপত্য ডিজাইনার কামাখ্যা রায়কে দিয়ে এই মন্দিরের কাজ পরিচালনা করা হয়। মন্দিরের সেই অপরূপ স্থাপত্য ডিজাইন সত্যিই অসাধারণ। এখানে দেখতে পাবেন গোল্ডেন গম্বুজ বিশিষ্ট একটি মন্দির, যা অত্যন্ত সুন্দর কারুকাজ বিশিষ্ট। এখন আমরা খুব সহজভাবে এবং সংক্ষেপে ভাওয়াল রাজ পরিবারের ইতিহাস জানব। কাহিনীর সূত্রপাত 1909 সালে, যা ভাওয়াল রাজ পরিবারের মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায়কে নিয়ে। রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী 1909 সালে 20 এপ্রিল দার্জিলিং পৌঁছালেন হাওয়া বদলের উদ্দেশ্যে। 6 মে অসুস্থ হলেন এবং 8 মে মৃত্যুবরণ করলেন এবং ওই দিনেই দার্জিলিং শ্মশানে তাকে দাহ করা হলো। কিন্তু ঘটনার 12 বছর পর সেই রাজকুমার কিভাবে জীবিত ফিরে এলেন, এই রহস্য উন্মোচন করাই আজকে আমাদের মেইন উদ্দেশ্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে উল্লেখ্য যে ভাওয়াল রাজবংশের শেষ রাজা ছিলেন রাজেন্দ্রনারায়ণ রায়চৌধুরী এবং তার স্ত্রী ছিলেন রানী বিলাসমণি। রাজেন্দ্রনারায়ণ রায়ের ছিল 3 পুত্র এবং 3 কন্যা। প্রথম পুত্র রণেন্দ্রনারায়ণ রায়, দ্বিতীয় পুত্র রমেন্দ্রনারায়ণ রায় এবং তৃতীয় পুত্র রবীন্দ্রনারায়ণ রায়। 3 কন্যাগণ যথাক্রমে ইন্দুময়ী দেবী, জ্যোতিময়ী দেবী ও তরিণময়ী দেবী। এখানে রাজার দ্বিতীয় পুত্র রমেন্দ্রনারায়ণ রায়কে নিয়েই যত ইতিহাস। 1901 সালে রাজা রাজেন্দ্রনারায়ণ রায়ের মৃত্যু হয় এবং 3 পুত্রগণ নাবালক থাকায় তাদের মা রানী বিলাসমণি ভাওয়াল এস্টেটের পরিচালনার ভার গ্রহণ করেন এবং দীর্ঘ 7 বছর ভাওয়াল এস্টেট পরিচালনা করার পর রানী বিলাসমণি 1907 সালে মৃত্যুবরণ করেন। এরপর 3 ভাই ভাওয়াল জমিদারের সমান অংশীদারে মালিকানা সত্ত্ব লাভ করেন। সেই সময় বড় কুমারের বয়স 27 বছর, মেজ কুমারের বয়স 25 বছর, ছোট কুমারের বয়স 22 বছর এবং কুমাররা তখন সবাই বিবাহিত। বড় কুমার রণেন্দ্রনারায়ণের স্ত্রী সূর্যবালা দেবী, মেজ কুমার রমেন্দ্রনারায়ণের স্ত্রী বিভাবতী দেবী এবং ছোট কুমার রবীন্দ্রনাথের স্ত্রী আনন্দ কুমারী দেবী। সেই সময় 3 কুমার এবং তার 3 বিবাহিত বোন স্বামী সন্তান নিয়ে এই রাজবাড়িতেই থাকতেন এবং সাথে থাকতেন তাদের ঠাকুরমা সত্যভামা দেবী। মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ছিলেন উচ্ছৃঙ্খল, মদ্যপায়ী এবং নারী পিপাসু, যার কারণে মেজকুমারের সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য 1909 সালের 18 এপ্রিল 27 জনের একটি বহর নিয়ে মেজকুমার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেই যাত্রায় ছিলেন স্ত্রী বিভাবতী দেবী, শালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি এবং পারিবারিক চিকিৎসক ডক্টর আশুতোষ দাশগুপ্ত। তারা দার্জিলিংয়ের একটি গেস্ট হাউসে উঠলেন এবং এখানে কয়েকদিন থাকার পরে 5 মে হঠাৎ
মেজ কুমারের পেট ফুলে গেল এবং পরের দিন দার্জিলিংয়ের সিভিল সার্জন ডাক্তার ক্যালভার্টকে ডাকা হলো এবং তিনি ওষুধপত্র দিলেন। এদিকে 7ই মে রাতে পারিবারিক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত সিভিল সার্জনের সাথে পরামর্শ না করে আলাদা ওষুধের ব্যবস্থাপত্র দিলেন এবং ওই ওষুধ খাওয়ানোর পরে মেজ কুমারের শারীরিক অবস্থা অবনতি হতে লাগলো। এমতো অবস্থায় দার্জিলিংয়ের ডাক্তার ক্যালভার্ট এসে আবার চিকিৎসাপত্র দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। 8ই মে রাত আনুমানিক 8টার দিকে মেজ কুমারের শরীর ধীরে ধীরে অচেতন হয়ে গেল। ওই দিনে অর্থাৎ 8ই মে রাতেই তড়িঘড়ি করে মেজ কুমারের দেহ পোড়ানোর জন্য দার্জিলিংয়ের শ্মশানে নিয়ে যাওয়া হলো, কিন্তু শ্মশানে দেহ পোড়ানোর প্রাককালে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। শ্মশান যাত্রীরা ঝড় বৃষ্টিতে ভিজে একাকার। তারা ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য লাশ শ্মশানে ফেলে নিরাপদ আশ্রয়ে চলে গেল। কিন্তু আশ্চর্য ঘটনা, ঝড় বৃষ্টি থেমে গেলে তারা শ্মশানে এসে দেখে মৃতদেহ সেখানে নেই। তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও লাশ না পেয়ে সেখান থেকে তারা চলে গেল। এদিকে মেন ষড়যন্ত্রকারী শ্যালক সত্যেন্দ্রনাথ দত্ত এবং পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত দার্জিলিং হাসপাতাল থেকে একটা লাশ সংগ্রহ করলেন। লাশ পোড়ানোর জন্য অর্থের বিনিময়ে কিছু লোক জোগাড় করলেন এবং 9ই মে সকালে লাশ দাহ করা হলো, কিন্তু কাউকে লাশের মুখ দেখতে দেওয়া হলো না। 10ই মে সদ্য বিধবা বিভাবতী দেবী সহ দার্জিলিংয়ের সব যাত্রীরা আবার জয়দেবপুরে ফিরে এলেন। 18ই মে মেজ কুমারের শ্রাদ্ধর দিন উপস্থিত হলো, কিন্তু কুমারের মেজ বোন জ্যোতিময়ী দেবী এবং ঠাকুরমা রানী সত্যভামা দেবী কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তাদের মেজ কুমার মারা গেছেন। এখন শুরু হলো মূল ষড়যন্ত্রকারী শ্যালক সত্যেন্দ্রনাথ রায়ের মূল পরিকল্পনা। 1909 সালের শেষের দিকে বিভাবতী দেবী ভাই সত্যেন্দ্রনাথকে পাওয়ার অফ অ্যাটর্নি করলেন ভাওয়াল রাজবাড়ির, আর ভাওয়াল জমিদারের 1/3 আয় গ্রহণ করতে লাগলেন। আর এই আয়ের টাকা দিয়েই সত্যেন্দ্রনাথ কলকাতায় একটি বাড়ি কিনলেন এবং বোন বিভাবতী দেবীকে উঠালেন সেই বাড়িতে। এদিকে হঠাৎ যেন একের পর এক দুঃসংবাদ আসতে থাকে রাজবাড়িতে। বড় কুমার রণেন্দ্রনারায়ণ রায় মারা যান 1910 সালের সেপ্টেম্বর মাসে। এর ঠিক 3 বছর পর হঠাৎ 1913 সালের সেপ্টেম্বর মাসে মারা যায় ছোট কুমার। আর কুমাররা কেউ জীবিত না থাকায় ব্রিটিশ সরকার কোর্ট অফ ওয়ার্ডস আইনের আওতায় ভাওয়াল রাজ্য পরিচালনার ভার গ্রহণ করেন, আর বিধবা স্ত্রীগণ নিয়মিত ভাতা পেতে থাকেন। কিন্তু মেজ কুমারের মৃত্যুটা রহস্যই থেকে যায়। এদিকে ঠাকুরমা সত্যভামা দেবীর কাছে সংবাদ আসে তার মেজ নাতিকে একদল সাধু সন্ন্যাসীর সাথে ঘুরতে দেখা গেছে। এদিকে জয়দেবপুরের প্রজারা কেউ বিশ্বাস করতে পারছিল না মেজ কুমার মারা গেছে। এভাবেই কেটে গেল 12 বছর। দীর্ঘ 12 বছর পর 1921 সালে ঢাকা বাকল্যান্ড এক সাধু সন্ন্যাসীর আবির্ভাব। লোকজন জড়ো হতে লাগলো এবং তারা চিনে ফেলল এই সেই ভাওয়ালের মেজ কুমার। পরে তাকে আনা হলো ভাওয়াল রাজপ্রসাদে, কিন্তু সাধু সন্ন্যাসী নিজে থেকে কোনো পরিচয় দেন না। দাদি সত্যভামা দেবী এবং বোন জ্যোতিময়ী দেবী খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সন্ন্যাসীকে। এই তো তাদের 12 বছর আগে হারিয়ে যাওয়া মেজ কুমার। কিন্তু আশ্চর্যের বিষয়, কুমার বাংলা বলতে পারে না, হিন্দিতে কথা বলে। কুমারের লুপ্ত স্মৃতি আস্তে আস্তে জাগ্রত হতে থাকে। ঠাকুরমা সত্যভামা দেবী এবং বোন জ্যোতিময়ী দেবী মেজ কুমারকে মেনে নেয়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্ত্রী বিভাবতী দেবী এবং শালক সত্যেন্দ্রনাথ রায়। এদিকে মেজ কুমারের স্বীকৃতি আদায়ের জন্য ঠাকুরমা এবং বোন জ্যোতিময়ী দেবী আবেদন করেন কোর্টস অফ ওয়ার্ডের কাছে, যেহেতু কোর্টস অফ ওয়ার্ডের অধীনেই ছিল ভাওয়াল রাজবাড়ি। অন্যদিকে সত্যেন্দ্রনাথ রায় ডাক্তারি সার্টিফিকেট এবং শ্মশান যাত্রীদের স্বাক্ষরপত্র নিয়ে হাজির হন কোর্টস অফ ওয়ার্ডে এবং বলে যে সন্ন্যাসী একজন প্রতারক, ঠক। ঢাকায় কোর্টস অফ ওয়ার্ড সন্ন্যাসীকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং এই মর্মে নোটিশ জারি করেন যে সন্ন্যাসী যেন রাজবাড়িতে প্রবেশ না করে। এরপর সন্ন্যাসীকে ঠাকুরমার ঢাকার বাড়িতে পাঠানো হয়। 1922 সালে 15ই ডিসেম্বর ঠাকুরমা সত্যভামা দেবী মৃত্যুবরণ করেন। এরপর বোন জ্যোতিময়ী দেবী সন্ন্যাসীকে 1924 সালে ঠাকুরমার কলকাতার বাড়িতে পাঠিয়ে দেন। সেই সময় স্ত্রী বিভাবতী দেবী কলকাতায় থাকতেন। মেজ কুমার ছুটে যান বিভাবতী দেবীর কাছে। এভাবে একাধিকবার তিনি ছুটে যান দেখা করার জন্য, কিন্তু স্বামী তার জীবিত সেটা তিনি স্বীকার করেন না।
বরং ভাই সত্যেন্দ্রনাথ রায়ের পক্ষ নেন। 1929 সালে মেজকুমার আবার ঢাকায় ফিরে আসেন এবং 1930 সালে মেজকুমার বাদী হয়ে ঢাকার সাব জজ আদালতে মামলা দায় করলেন। তার বেঁচে থাকার বিষয়টা স্বীকৃতি আদায় এবং তার সম্পত্তির অংশ ফিরে পাওয়ার দাবিতে। বাদীর অভিযোগ, বিবাদী পক্ষ অর্থাৎ তার স্ত্রী বিভাবতী দেবী কুমন্ত্রণার চাপে এবং সম্পত্তির লোভে স্বামীকে চাক্ষুষ না দেখে তার পরিচয় মানতে অস্বীকার করছে। 1933 সালে মামলাটির শুনানি শুরু হয় এবং এই শুনানিতেই মেজকুমারের শ্মশান থেকে বেঁচে ফেরার অলৌকিক কাহিনীটি উঠে আসে। সেদিন 8ই মে 1909 সাল রাত আনুমানিক 11টার দিকে রবীন্দ্রনারায়ণের মৃতদেহ পোড়ানোর জন্য দার্জিলিং শ্মশানে নিয়ে যাওয়া হয়। এরপরেই শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেখানে কোনো আশ্রয়স্থল না থাকায় শ্মশান যাত্রীরা মৃতদেহ ফেলে আশ্রয় লাভের জন্য অন্যত্রে চলে যায়। সে রাতে দার্জিলিং শ্মশানের কিছুটা দূরে একটা গুহার মধ্যে 4 জন নাগা সন্ন্যাসী ধ্যানে মশগুল ছিল। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে একজন সন্ন্যাসী বাইরে এসে দেখতে পায় কিছু লোক একটা মৃতদেহ পোড়ানোর জন্য জড়ো হয়েছে। এরপরে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি থেমে গেলে নাগা সন্ন্যাসীরা আবার বের হয় গুহা থেকে ব্যাপারটা দেখার জন্য। বের হয়ে শুনতে পায় শ্মশানের দিক থেকে কেমন যেন একটা শব্দ আসছে। সন্ন্যাসীরা শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে দেখতে পায় একজন লোক খাটিয়ার ওপর শোয়া, পুরা শরীর জরাজীর্ণ, ভেজা এবং কাতরাচ্ছে। পরে সন্ন্যাসীরা তাকে গুহায় নিয়ে আসে। পরে তার কাপড় পাল্টে দেন। পরে লোকটির জ্ঞান ফিরলে কিছুই বলতে পারে না, স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। পরে এই নাগা সন্ন্যাসীদের সাথে 12টি বছর বিভিন্ন জায়গা, নেপাল, কাশ্মীর, গয়াকাশী, বৃন্দাবন, কত জায়গা না ঘুরেছি। ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজার গল্প শুনতে শুনতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।